প্রতীক নিয়ে পর্দার আড়ালে নানা খেলা। ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ। কলকাতা ছাড়তে বাধা আওয়ামী লীগ নেতাদের, হদিশ মিলছে না আসাদুজ্জামান খানের। অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, জানালেন পদত্যাগের কারণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বহুদা বিভক্ত জাতীয় পার্টিকে নিয়ে পর্দার আড়ালে নানা খেলা চলছে। প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে 86 সনের 1 জানুয়ারি দলটি গঠিত হয়। সেনা শাসক জেনারেল এরশাদ বেসামরিক লেবাস পরিয়ে দেওয়ার জন্য দলটি গঠন করেছিলেন। এরশাদ জীবিত থাকা অবস্থায় এই দল 3 ভাগে বিভক্ত হয়। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টি গঠিত হয় অতি সম্প্রতি। বর্তমানে মূল দল হিসেবে পরিচিত অংশের নেতৃত্বে রয়েছেন এরশাদের ভাই জিএম কাদের। অন্য দুটি অংশে রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। রওশন এরশাদ কার সঙ্গে রয়েছেন এটা এখনো স্পষ্ট নয়। পারিবারিক কলহে জিএম কাদেরের সঙ্গে রওশনের দূরত্ব বেড়ে গিয়েছিল অনেকখানি, যদিও জাতীয় পার্টির একটি ক্ষুদ্র অংশ রয়েছে তার নেতৃত্বে। এই অংশের সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ বর্তমানে জেলখানায় রয়েছেন। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে নতুন জোট গঠিত হয়েছে তাতে যোগ দেননি রওশনপন্থীরা। উল্লেখ্য যে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদাররা বরাবরই রওশনের সঙ্গে ছিলেন। যাই হোক, এখন খেলা শুরু হয়েছে জাতীয় পার্টির প্রতীক লাঙল নিয়ে। বর্তমানে এই প্রতীকটি জিএম কাদেরের দখলে রয়েছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এখন লাঙলে ভাগ বসাতে চান, তাই এখানে সেখানে লবি করেছেন লাঙলের জন্য। বলছেন তাদের সঙ্গেই রয়েছে মূল দলটি। আইনত জিএম কাদেরই এখন এই লাঙল প্রতীকের মালিক। নির্বাচন কমিশন তাকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু প্রভাবশালী মহলের আনুকূল্যে ব্যারিস্টার আনিস প্রতীকটি যাতে কাউকে না দেয়া হয় সে তৎপরতা শুরু করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কোনো একটি মহলের আশ্বাস পেয়ে তিনি সমর্থকদের বলছেন যদি তাকে লাঙল না দেওয়া হয় তাহলে কেউই পাবে না। লাঙল পেতে ব্যারিস্টার আনিস কেন মরিয়া? পর্যবেক্ষকরা বলছেন ভবিষ্যৎ নির্বাচনের নানা সমীকরণে এই খেলাটি শুরু হয়েছে। খেলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এতে লাভ কার ক্ষতি কার তা সহজেই অনুমেয়। ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি ঘোষণা দিয়েছেন। ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটি আমার নেই। আপনাদের সহযোগিতা সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। হদিশ মিলছে না আসাদুজ্জামান খানের। কলকাতায় অবস্থান করার নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা টেলিফোনে দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা অন্য দেশে যেতে চাইলেও পারছেন না। কলকাতার লোকজন আমাদের সহায়তা করলেও অনেকে আর্থিক সমস্যার মধ্যে আছেন। ভারত সরকারের সিগন্যাল ছাড়া যাওয়া সম্ভব হচ্ছে না। কেন যেতে দেওয়া হচ্ছে না তাও বুঝতে পারছি না। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফাঁসির রায় হওয়ার পর তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তিনি কোথায় আছেন বলা যাচ্ছে না। রায় ঘোষণার আগের দিনও তাকে নিউ মার্কেট এলাকায় দেখা গেছে, তবে তিনি ভারতেই আছেন, অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, শুরুতে পলাতকদের একটা বড় অংশদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। সম্প্রতি বিদেশে অবস্থানরত দলীয় নেতাদের একটি খসড়া তালিকা করেছে দলটি। তালিকা অনুযায়ী প্রায় 2000 নেতা ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। সহস্রাধিক নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন, যাদের বড় অংশই রয়েছেন পশ্চিমবঙ্গে। ওই নেতারা বলেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, গুগল মিটের মাধ্যমে বিভিন্ন অনলাইন বৈঠক করা হয়। আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্র জানায়, আত্মগোপনে থাকা অনেক নেতা নিজেদের নিষ্ক্রিয় বলে দাবি করেছেন। তবু ভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে, কলকাতায় বসে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কলকাঠি নাড়ছেন। নেতাকর্মীরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে আত্মগোপনে থাকা নেতাদের কাছ থেকে নির্দেশনা পাচ্ছেন। সূত্র আরও জানিয়েছে, ভারতে পলাতক নেতার অর্থ শেষ হয়ে যাওয়া, পাসপোর্ট না থাকা বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার মতো সমস্যায় রয়েছেন। কেউ কেউ অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কলকাতা পুলিশের নজরদারি তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা ভারতে থেকেও প্রচ্ছন্ন আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশ থেকে পালিয়ে আসা নেতাদের বেশিরভাগ শহরাঞ্চলের বাইরেই থাকছেন। কেউ শহরে হোটেল বা বাসা ভাড়া করে থাকছেন। দিনের বেলায় তারা বের হন না, রাতে আড্ডা দেন বিভিন্ন স্থানে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি অপমানিত বোধ করছেন। প্রেসিডেন্ট হিসেবে শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও তার এই ভূমিকা কেবল আনুষ্ঠানিকতা মাত্র, কেননা নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই ন্যস্ত থাকে। তবে ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট পদ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংসদ ভেঙে দেওয়ার পর প্রেসিডেন্টই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিনকে ২০২৩ সালে হাসিনার আওয়ামী লীগ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ বছরের জন্য নির্বাচিত করে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঢাকার সরকারি বাসভবন থেকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেন, আমি চলে যেতে আগ্রহী, আমি বেরিয়ে যেতে আগ্রহী। প্রেসিডেন্ট আরও বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে আমাকে চালিয়ে যেতে হবে। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে থাকার ফলে আমি আমার অবস্থান ধরে রেখেছি। তিনি বলেন, ইউনূস তার সঙ্গে প্রায় ৭ মাস ধরে দেখা করেননি। তার প্রেস বিভাগকেও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান শাহাবুদ্দিন। সেপ্টেম্বরে সারা বিশ্বের বাংলাদেশ দূতাবাসগুলো থেকে প্রেসিডেন্টের প্রতিকৃতিগুলো সরিয়ে ফেলা হয়। সাক্ষাৎকার প্রেসিডেন্ট বলেন, সকল কনসুলেট, দূতাবাস এবং হাই কমিশনের প্রেসিডেন্টের প্রতিকৃতি ছিল, তা হঠাৎ করেই রাতারাতি সরিয়ে ফেলা হয়। তিনি বলেন, মানুষের কাছে একটা ভুল বার্তা যায়, তারা মনে করে সম্ভবত প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হবে। আমি খুব অপমানিত বোধ করেছি। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন বলেন, প্রতিকৃতিগুলো নিয়ে তিনি প্রধান উপদেষ্টাকে চিঠি লেখেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রেসিডেন্ট জানান, তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করেছেন। রয়টার্সের ভাষ্য, ২৪ জুলাই আগস্টে হাসিনার বিরুদ্ধে হওয়া তীব্র আন্দোলনের পক্ষে দাঁড়ায় সেনাবাহিনী, যা হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয়। প্রেসিডেন্ট বলেছেন, সেনাপ্রধান স্পষ্ট করে দিয়েছেন যে তার ক্ষমতা দখলের কোনো ইচ্ছা নেই। বাংলাদেশে সামরিক শাসনের ইতিহাস থাকলে ওয়াকারুজ্জামান গণতন্ত্রে ফিরতে চান। প্রেসিডেন্ট বলেন, যদিও প্রথমে কিছু শিক্ষার্থী তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে, তবে এখনও কোনো রাজনৈতিক দল এই বিষয়ে তাকে চাপ দেয়নি। পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি স্বাধীন ছিলেন, তিনি কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হলো। গতকাল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ, একই দিন জুলাই জাতীয় সনদ নিয়ে হবে গণভোট। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সুষ্ঠু ভোট আয়োজনে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।